অনেক দিন আগের কথা। বিক্রমপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা অতুল বর্মন। ওনার ৩ ছেলে, রাঘব, মাধব, ঘনশ্যাম। রাজার ৩ ছেলের ভাবনা চিন্তাগুলো প্রায় একই রকমের। তারা ৩ জনই খুব ঘুরতে ভালোবাসত। পাহাড়, নদী, নালা, এমনকি প্রাকৃতিক সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করে রেখেছিল। এই ঘোরাঘুরির চক্করেই তাদের কারোর আর বিয়ে করা হয়ে ওঠেনি। জানিস মাধব, প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর একটি অমূল্য উপহার। এই যে সবুজ বনভূমি, উঁচু উঁচু পাহাড়, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শান্ত একটি নদী, এসব দেখলেই না আমার ভেতরে একরকম শান্তি বিরাজ করে। একদম ঠিক বলেছ দাদা। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনে প্রশান্তি এনে দেয়। এদিকে গ্রামের ভেতরে আজ ঘেটু নাপিত মারা যায়। তাকে দাহ করতে সবাই মিলে আজ শ্মশানের দিকে রওনা দিচ্ছে। কিন্তু দাদা, জন্ম যখন নিয়েছি, মৃত্যু তো আমাদের অনিবার্য। একদিন আমাদের কেউ তো সব ছেলে বিদায় নিয়ে যেতে হবে। তখন পাশ থেকে 2টো লোক এসে তাদের কাছে দাঁড়ায়। বুঝলে দাদা, আমাদের গ্রামে মানুষ বুড়ো হওয়ার আগেই মারা যাচ্ছে। এই যে ঘেটু নাপিত, ওর কি মরার বয়স হয়েছিল? বেশ তো বউ বাচ্চা নিয়ে সংসার করছিল, কিন্তু ঘেটু নাপিতের হঠাৎ মৃত্যুর কারণে আজ ওদের সংসারের কি হাল হলো বলো তো? আমার মনে হয় আমাদের রাজ্যে যেভাবে এত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই কারণে বুঝি সঠিক বয়স পর্যন্ত মানুষ বাঁচার আগেই ঈশ্বর সবাইকে নিয়ে নিচ্ছেন। ওনাদের এই কথাগুলো ওদের 3 জনার মাথায় গেঁথে যায় এবং তারা তখন আবার রাজপ্রাসাদে ফিরে আসে। ওরা বাড়ি ফিরে এসেই গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে। ওরা 3 জনেই মনে মনে ভাবতে থাকে, আর যদি আমাদের গ্রামে কোনো জনসংখ্যা বৃদ্ধি না পায়, তাহলে হয়তো ঈশ্বর আমাদের গ্রামে এখন যারা বেঁচে আছেন তাদের সবাইকে দীর্ঘজীবী করে দেবে। সব মানুষের আয়ু আরও বেড়ে যাবে। সকাল হয়ে যায়। আজ তারা 3 ভাই মিলে রাজসভায় যায় তাদের বাবার কাছে। বাবা, আপনি কি খেয়াল করেছেন আমাদের রাজ্যে যে পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ মানুষ নিয়মিত মারা যাচ্ছে। তবে আমরা 3 ভাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি আমাদের সিদ্ধান্তর সাথে একমত হন, তাহলে আমাদের রাজ্যের জন্যে সেটা অনেক মঙ্গল হবে। আচ্ছা বেশ, আগে তোমাদের সিদ্ধান্তের কথা শুনি। রাজাকে তখন তারা তাদের সিদ্ধান্তর কথা জানায় এবং রাজা তাদের সিদ্ধান্তর সাথে একমত হয়। আচ্ছা বেশ, তোমরা যা চাইছো তাই হবে। আজ থেকে আর আমাদের গ্রামে একটাও জনসংখ্যা বাড়বে না। আমাদের গ্রামের ভেতরে আর কোনো সন্তান জন্ম নেবে না। কোনো বিবাহিত দম্পতি নতুন করে আর কোনো বাচ্চার জন্ম দিতে পারবে না। এমনকি এই গ্রামে আর কোনো ছেলেমেয়ের বিয়ে পর্যন্ত হবে না। তাহলে রাজামশাই, আপনি যদি আদেশ করেন, আমি এক্ষুনি আপনার এই ঘোষণা গোটা রাজ্যে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই মন্ত্রী, তুমি এখনই আমার এই ঘোষণা গোটা রাজ্যে ছড়িয়ে দাও। মন্ত্রী তখন গোটা রাজ্যে রাজার এই ঘোষণা ছড়িয়ে দিতে বেরিয়ে পড়ে। শুনুন শুনুন শুনুন, গোটা রাজ্যবাসীর কাছে রাজার তরফ থেকে এক নতুন ঘোষণা। আজ থেকে এই রাজ্যে নতুন করে আর কোনো ছেলেমেয়ের বিয়ে হবে না। এমনকি কোনো বিবাহ দম্পতি নতুন করে কোনো সন্তানের জন্ম দিতে পারবে না। স্বয়ং মহারাজের আদেশ, কেউ যদি তার কথার অবাধ্য হয়, তবে তাকে মহারাজের কঠিন সাজা ভোগ করতে হবে। গোটা রাজ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলো। মানুষের মুখে মুখে রটে গেল রাজার অমানবিক ঘোষণার কথা। রাজ্যে যারা নতুন বিবাহ দম্পতিরা ছিলেন, তাদের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। এমনকি বিবাহযোগ্য নতুন ছেলে মেয়েদের মধ্যেও এর প্রভাব পড়ল। কি গো, তবে কি এই রাজ্যে থাকতে হলে আমরা কোনোদিন সন্তান জন্ম দিতে পারবো না? আমরা কোনোদিন আর মা বাবা হব না। জানি না রাজামশাই কেন হঠাৎ এমন অমানবিক সিদ্ধান্ত নিয়েছেন। ভাই, লাবণীকে আমি অনেক ভালোবাসি। ইচ্ছে ছিল ওকে বিয়ে করে ও আমার নতুন একটা সংসার বসাবো। তবে কি ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যাবে ভাই? দিদি, ও যে আমায় কথা দিয়েছিল আমাকে ওর বউ বানাবে, তবে এই পরিস্থিতিতে কিভাবে আমাদের স্বপ্ন পূরণ হবে রে দিদি?
ঠিক এমনভাবেই রাজ্যের অনেক মানুষকে জটিল এক সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে রাজার প্রহরীরা গোটা রাজ্যকে নজরে রাখছে, নতুন করে রাজ্যে যেন আর কোনো ছেলে মেয়ের বিয়ে না হয়। এমনকি রাজার প্রহরীরা রোজ টহল দিয়ে দেখে যাচ্ছে কোনো দম্পতি যেন নতুন করে আর কোনো সন্তানের জন্ম না দেয়। এভাবেই কয়েক মাস কেটে যায়। এদিকে রাজার ছেলেরা আজ ভীষণ আনন্দিত। এই কয়েক মাসে এত বড় রাজ্যে একটা মানুষও মারা যায়নি। তারা মনে মনে ভেবে নেয় হয়তো তারা এবার দীর্ঘ আয়ু লাভ করেছেন। তাহলে রাঘব, মাধব, ঘনশ্যাম, তোমাদের মনের আশা আমি পূরণ করতে পেরেছি তো? হ্যাঁ বাবা, আপনি আমাদের সিদ্ধান্তটা মেনে নিয়ে গোটা রাজ্যের মানুষের মঙ্গল করেছেন। আমাদের রাজ্যে নতুন করে যেমন এই কয়েক মাসে কোনো সন্তানের জন্ম হয়নি, ঠিক তেমন গোটা রাজ্যে একটা মানুষও মারা যায়নি। আমার মনে হয় আমাদের রাজ্যের সব মানুষগুলো হয়তো দীর্ঘ আয়ু লাভ করেছেন। আচ্ছা, তোরা তাহলে এখন বাড়ি যা, আমি একটু বনের ভেতর থেকে চক্কর মেরে আসি। এই বলে রাঘব একা একা বনের ভেতরে ঘুরতে যায়। ওদিকে ঘনশ্যাম আর মাধব তারা দুজন বাড়ি ফিরে যায়। রাঘব একা একা বনের ভেতরে ঘুরে বেড়ায়। হঠাৎ কোথার থেকে যেন একটা বিশাল বাঘ হেসে ঝাঁপিয়ে পড়ল রাঘবের ওপর। মুহূর্তের মধ্যেই শুরু হলো বাঘ আর রাঘবের প্রাণপণ লড়াই। অবশেষে বাঘের কাছে রাঘবকে হার মানতে হয়। তারপর রাঘবের নিথর দেহটা বনের ভেতরে পড়ে থাকে। এদিকে সঙ্গে সঙ্গে রাজার বড় ছেলেকে বাঘে খেয়েছে খবরটা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। রাজামশাই, বড় বিপদ ঘটে গেছে। আমাদের প্রিয় রাঘব দাদাভাই আর নেই। জঙ্গলের ভেতরে এক ভয়ঙ্কর বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। রাঘব দাদাভাই প্রাণপণে লড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাঘের কাছে পরাজিত হন। এখন তার নিথর দেহটি পড়ে আছে গভীর বনের মধ্যে। কি বলছো প্রহরী? না, এটা হতে পারে না। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল থেকে রাঘবের দেহটা উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়। এদিকে রাঘবের মৃত্যুকে রাজা এবং রাজার দুই ছেলে তারা কেউ মেনে নিতে পারছেন না। তারা শোকে কাতর হয়ে পড়ে। এমনকি তারা সবাই কথা বলার জ্ঞান শক্তিটুকুও হারিয়ে ফেলে। একটু পর দেহ নিয়ে তারা সবাই শ্মশানের দিকে রওনা দেয়। আজ রাতেই রাঘব মাধবকে স্বপ্নে এসে দেখা দেয় এবং বলে, আমরা গোটা রাজ্যবাসীর ওপর অন্যায় করেছি রে মাধব, যার সাজা আমি নিজে ভোগ করেছি। তোর আগের মতন করে রাজ্যবাসীকে বাঁচার সুযোগ করে দে। রাজ্যে আবার ছেলে মেয়েদের বিয়ে হোক, কোনো মায়ের কোল জুড়ে আবার ফুটফুটে এক সন্তানের জন্ম হোক। জন্ম মৃত্যু পুরোটাই ঈশ্বরের হাতে। আমাদের ধারণাটা ভুল ছিল রে মাধব, আমাদের ধারণা ভুল ছিল। মাধবের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। সকাল হতেই তিনি রাজসভায় উপস্থিত হন এবং ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা তার বাবাকে বিস্তারিতভাবে জানান। সব কথা শোনার পর রাজা প্রহরীদের নির্দেশ দেন পুরো রাজ্যে ঘোষণা করে দেওয়া হোক আজ থেকে রাজ্যের সকল মানুষ যেন আগের মতন নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করে। রাজ্যের আকাশে যেন আবার সুখের আলো ফিরে আসে।